ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তরণ। আজকে আমি দারিদ্র্য, বৈষম্য ও বেকারি এই চ্যাপ্টার থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি তোমাদের যে এই চ্যাপ্টারে থেকে এইচএসে মানে হায়ার সেকেন্ডারিতে তোমাদের টোটাল 11 মার্কসের প্রশ্ন আসবে। এর মধ্যে এমসিকিউ 2 নম্বরে থাকবে, মানে 1 নম্বরে এমসিকিউ 2টি থাকবে, 2 নম্বরে 1 নম্বরে এসএকিউ 2টি থাকবে, 2 নম্বরে 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে 2 নম্বর, আর 5 নম্বরের প্রশ্ন একটা থাকবে, টোটাল 11 মার্কস। তাই তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন যেমন করতে হবে, তেমনি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর এই প্রশ্নগুলো সমানভাবে তোমাদের ভালো করে করতে হবে, তবেই তোমরা 11 মার্কসের অ্যান্সার দিতে পারবে। যাই হোক, প্রথমেই আমরা চলে আসি। প্রথমেই যেটা তোমাদের আলোচনা করব আমি, সেটা হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। তার কারণ হচ্ছে 5 মার্কসের প্রশ্ন যদি আমরা প্রথমে পড়ি, তাহলে এর মধ্যে অনেকগুলো এসএকিউ বলো, এমসিকিউ বলো বা 2 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায়। তাই 5 মার্কসের প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করে তারপর আমরা ডিটেলসে এমসিকিউ, এসএকিউ, এক্সট্রা যেগুলো আরও করা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমেই আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আয় বৈষম্য, ইনকাম ইন ইকুয়ালিটি। এই ইনকাম ইন ইকুয়ালিটি এটা কাকে বলে? প্রথমেই মানে ডেফিনেশন, আয় বৈষম্য কাকে বলে? না, তোমরা সবাই জানো যে আয় বৈষম্য, 1 মিনিট একটু দেখে নাও তোমরা, প্রশ্নগুলো আমি পরে বলছি তোমাদের। না, প্রথমে আসি ডেফিনেশন যেটা আলোচনা করছিলাম যে আয় বৈষম্য কাকে বলে। তাহলে আয় বৈষম্য কথার অর্থ কি বাংলায়? না, আয়ের যে পার্থক্য বা আয়ের যে বৈষম্য বিভিন্ন একটা দেশের বিভিন্ন জনসাধারণের মধ্যে বা তাদের নাগরিকদের মধ্যে আয়ের যে তারতম্য থাকে তাকেই বলা হচ্ছে আয় বৈষম্য। অর্থাৎ সোজা ভাষায় বলতে কারোর আয় বেশি, কারোর আয় কম, এই যে পার্থক্য তাকে আমরা বলা হচ্ছে আয় বৈষম্য। তাহলে এই আয় বৈষম্য আমাদের দেশে খুব কমন ফ্যাক্টর। কি কারণে আমাদের এই দেশে আয় বৈষম্য দেখা যায় সেটা আমরা এখানে আলোচনা করব। তাই প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলো কি কি। আমাদের দেশে যে আয় বৈষম্য, এবং তোমরা লক্ষ্য করো স্বাধীনতার পর থেকে আমাদের আয় বৈষম্য কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু আমরা অনেক কিছু স্টেপ নিচ্ছি, তাহলেও কিন্তু আয় বৈষম্য আমরা কমাতে পারছি না, বেড়েই যাচ্ছে। তাহলে এই কারণগুলো কি কি সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, এবং এটা 5 মার্কসের প্রশ্ন কিন্তু আছেও। অনেক সময় আসে যে ভারতে আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলো কি কি। তাই তোমরা ডেফিনেশন তোমরা জেনে গেলে যে আয় বৈষম্য কাকে বলে। খুব সিম্পল, যে কোনো দেশের আয় ও সম্পদ বন্টনের যে বৈষম্য লক্ষ্য করা যায় তাকেই বলা হচ্ছে আয় বৈষম্য। এবার আয় বৈষম্যের কারণ কি? না, প্রথম কারণ দেখো তোমরা, প্রথম কারণ হচ্ছে বেকার সমস্যা। তোমরা সবাই জানো বেকার সমস্যা কি। না, বেকার সমস্যা হচ্ছে যে আমরা যত ভারতবর্ষে যত নাগরিক রয়েছে তাদেরকে, তারা যদি কাজ না পায় তাদেরকে এক কথায় আমরা বেকার বলি। তা আমাদের দেশে আমরা লক্ষ্য করি যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের দেশে কর্মসংস্থান কিন্তু সেই পরিমাণ বাড়েনি। তার ফলে কি হচ্ছে না, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যে আয় সৃষ্টি হচ্ছে সেই আয় কিন্তু লোকের মধ্যে সমভাবে বণ্টিত হয়নি। যদি লোকে বেকার থাকে তাহলে তাদের ইনকাম বেশি হবে না। তাই কি হচ্ছে না, সমাজে আয় বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে বা আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেকার সমস্যা হলো আয় বৈষম্যের একটা উল্লেখযোগ্য কারণ। 2 নম্বর কারণ যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কর ফাঁকি। কর ফাঁকি কি? আমরা জানি ট্যাক্স কি। না, সরকারকে বাধ্যতামূলকভাবে যেটি প্রদান করতে হয় কোনো রকম সুবিধা প্রত্যাশা না করে, অর্থাৎ কোনো রকম সুবিধা প্রত্যাশা না করে
সরকারকে বাধ্যতামূলকভাবে যেটা প্রদান করতে হয় তাকে আমরা বলছি কর। তাহলে এই করটা আমরা যদি লক্ষ্য করি যে দেখেছি ভারতবর্ষের ক্ষেত্রে আয়করের হার হচ্ছে খুব উঁচু। তাই উঁচু হওয়ার জন্য কি হয় না, অনেকে কর ফাঁকি দেওয়ার প্রবণতা খুব বেশি হয়, এবং উচ্চ আয় যারা করে তাদেরকে তো বেশি কর দিতে হয়। তাহলে তারা ওই অতিরিক্ত কর ফাঁকির মাধ্যমে তারা একটা অতিরিক্ত অর্থ সঞ্চয় করে। এর ফলে কি হচ্ছে না, আয় বৈষম্য কিন্তু আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক বিকাশ। না, আয় বৈষম্য ধনতান্ত্রিক অর্থনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য। মানে ধনতান্ত্রিক অর্থনীতি পৃথিবীর যে সমস্ত দেশে দেখা যায় সেখানেই কিন্তু আয় বৈষম্য একটা কমন ফ্যাক্টর। যাই হোক, ভারতে কিন্তু ধনতান্ত্রিক কাঠামো নেই। ভারতে যেটা আছে সেটা হচ্ছে মিক্স ইকোনমি, যাকে আমরা মিশ্র অর্থনৈতিক কাঠামো বলি। কিন্তু মিশ্র অর্থনৈতিক কাঠামো হলেও এখানে কিন্তু ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু বিদ্যমান রয়েছে, মানে ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলো রয়েছে। সেই জন্যে ধনতান্ত্রিক কাঠামোর সঙ্গে থাকার জন্য ভারতবর্ষে আয় বৈষম্য সমস্যাও কিন্তু ভারতের অর্থনীতিতে দেখা যায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি কি না, যাকে আমরা বলছি ইনফ্লেশন, প্রাইস রাইজ। ভারতে আয় বৈষম্যের আরেকটা কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কি হয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে না, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কি হয় না, সংগঠিত ক্ষেত্রে বেতন বৃদ্ধি পায়। সংগঠিত ক্ষেত্র কাকে বলছি আর অসংগঠিত ক্ষেত্র কাকে বলছি না, সরকারি কর্মচারী, ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী ইত্যাদি হলো সংগঠিত ক্ষেত্রের অন্তর্গত। তাহলে এদের ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধির সাথে সাথে এদের কিন্তু একটা অতিরিক্ত ডিয়ারনেস অ্যালাউন্স যাকে বলছি আমরা, এই ডিএ কিন্তু বৃদ্ধি পায়, বা মহার্ঘ ভাতা কিন্তু এদের পায় এরা। তার ফলে কি হচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যারা সংগঠিত ক্ষেত্রে বাইরে রয়েছে, এবং ভারতবর্ষে একটা বিশাল সংখ্যক লোক কিন্তু এই সংগঠিত ক্ষেত্রে বাইরে নিযুক্ত, যাকে আমরা অসংগঠিত ক্ষেত্র বলি। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে মূল্যস্তর বৃদ্ধি পেলেও কিন্তু মজুরি কিন্তু সেইভাবে বাড়ে না। ফলে কি হচ্ছে না, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের মধ্যে বিশাল একটা আয় বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি নীতি, মানে গভর্নমেন্ট পলিসি। সরকারের বিভিন্ন নীতি রয়েছে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে, যেমন শিল্পনীতি, আমদানি নিয়ন্ত্রণ নীতি, লাইসেন্স দানের নীতি। এগুলো আমি ডিটেলসে পরে আলোচনা করব। শিল্পনীতি মানে একটু হালকা করে বলে দিচ্ছি না, শিল্প সংক্রান্ত যে আইন বলো বা যে পরিকল্পনাগুলো প্রণয়ন করে তাকেই বলা হচ্ছে শিল্পনীতি। আমদানি নিয়ন্ত্রণ নীতি মানে কি না, সরকারের রপ্তানি আমদানি এ সংক্রান্ত যে নীতিগুলো রয়েছে তাকে বলা হচ্ছে আমদানি নিয়ন্ত্রণ নীতি। লাইসেন্স দানের নীতি মানে ব্যবসা বাণিজ্য করার জন্য সরকারের কাছ থেকে যে লাইসেন্স নিতে হয় তার একটা রুলস আর রেগুলেশন রয়েছে, তাকেই বলা হচ্ছে লাইসেন্স দানের নীতি। তাহলে এগুলো কিন্তু আয় বৈষম্য ঘটানোর জন্য ভীষণভাবে দায়ী। সরকারের এই শিল্প লাইসেন্স নীতির ফলে বেসরকারি শিল্পক্ষেত্রে কিন্তু আয় বৈষম্য প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর লাস্ট যে পয়েন্টটা করব আমরা, সেটা চলে আসছি, সেটা হচ্ছে ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ। ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ, দেখো ব্যবসায়ী ও শিল্পপতিদের অসৎ আচরণ, সরকারি প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, আয় বৈষম্য কমানোর জন্য ব্যবস্থা করতে রাজনৈতিক নেতার অনীহা, সরকারি উদ্যোগের অদক্ষ দুর্বল পরিচালনা, এই সমস্ত বিষয় আয় বৈষম্যের জন্য দায়ী। কি হচ্ছে না, অনেক ব্যবসায়ী ও শিল্পপতি রয়েছে বড় বড়, যারা কিন্তু বেআইনি উপায়ে বা অসৎ উপায়ে কিন্তু ইনকাম করছে, এবং সরকার কি হচ্ছে প্রশাসনিক দুর্বলতা, মানে সরকার কিন্তু ঠিকভাবে প্রশাসনিকভাবে হ্যান্ডেল করতে পারছে না এগুলো। তাহলে এই জন্য কিন্তু আয় বৈষম্য সমাজে বৃদ্ধি পাচ্ছে, এবং আয়গুলো সমানভাবে কিন্তু বন্টন হচ্ছে না সমাজের মধ্যে। দুর্বল পরিচালনা যদি থাকে, রাজনৈতিক যদি হস্তক্ষেপ থাকে,
তাহলে কিন্তু সরকারি যে মেশিনারিগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, এবং এর ফলে কি হচ্ছে, যারা বড়লোক বা ধনী তারা আরও ধনী হচ্ছে, এবং যারা গরিব তারা কিন্তু আরও গরিব এবং দুর্বল হচ্ছে। তাহলে সরকারের একটা বিশাল ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকা না না থাকার জন্য, ভূমিকাটা ঠিকমতো পালন না করার জন্য কিন্তু আমাদের দেশে আয় বৈষম্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই গেল আয় বৈষম্য বৃদ্ধির কারণ, মানে কী কারণে ভারতে আয় বৈষম্য বৃদ্ধি পায়। এর সঙ্গে তোমাদের লেজুরও জুড়ে দিতে পারে একটা, যে এই আয় বৈষম্য কমানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বা সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা একসঙ্গে দিতে পারে বা আলাদাভাবেও আসতে পারে। শুধু দিল আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলো কি কি, বা শুধু এলো যে সরকারে এই ভারতে আয় বৈষম্য কমানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং আমাদের দুটিই কিন্তু পড়ে রাখতে হবে, যে কারণও পড়ে রাখতে হবে, এবং এই আয় বৈষম্য কমানোর জন্য কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে, বা কি কি ব্যবস্থা তোমার মনে হয় যে গ্রহণ করা প্রয়োজন, সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তা প্রথমেই দেখো, আয় বৈষম্য কমানোর জন্য, মানে খুব সরলভাবে যদি ভাবো, তাই তোমাদের কি মনে হয়? দুটো জিনিস করলেই কিন্তু আয় বৈষম্য কমানো যায়। এক কি না, গরিবদের আয় বৃদ্ধি এবং বড়লোকদের আয় কমানো। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলেই কিন্তু সমাজের একটা সমতা চলে আসে। আর একটা জিনিস যেটা বলা দরকার, সেটা হচ্ছে যেটা ইনকাম হচ্ছে, যে আয়টা হচ্ছে অর্থনীতির ফলে, সেই আয়টা যাতে সমভাবে বণ্টিত হয় সমাজের মধ্যে, মানে সমাজের সকল সেকশন যাতে অর্থনৈতিক উন্নয়নে সুফলতা পায়, তাহলেই কিন্তু আমরা আয় বৈষম্য কমাতে সক্ষম হব। যাই হোক, আমরা এবার পয়েন্ট ধরে ধরে এটা আলোচনা করছি। প্রথম পয়েন্ট দেখো না, কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার স্বীকার করে বোনাস আইন প্রণীত হয়েছে। মানে আয় বৈষম্য কমানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জানি কোম্পানিতে বিশাল সংখ্যক শ্রমিক নিযুক্ত থাকে, তাহলে সেখানে কি হয়েছে, একটা আইন করে কি করা হয়েছে না, বোনাস আইন প্রণীত হয়েছে, যাতে শ্রমিকরা বোনাস পেতে পারে। এর ফলে কি হবে, তাদের আয় বৃদ্ধি পাবে এবং আয় বৈষম্য কমবে। 2 নম্বর পয়েন্ট কি না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অনুন্নত ও দরিদ্র পরিবারের লোকেদের কাজে নিয়োগের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা হয়েছে। তোমরা জানো যে এখন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বা সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে অনুন্নত দরিদ্র পরিবারের লোকেরাকে কাজের দেওয়া হয়। 100 দিনের কাজেরও তোমরা নাম শুনেছ, এবং পঞ্চায়েতের মাধ্যমে অসংখ্য ব্যবস্থা এখন কিন্তু পরিচালনা হচ্ছে, যেগুলোর মাধ্যমে যারা গরিব লোক রয়েছে, দরিদ্র লোক রয়েছে, তাদের কাজের ব্যবস্থা করা হচ্ছে। 3 নম্বর দেখো, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অবস্থার উন্নতি করার জন্য কৃষি শ্রমিকদের ন্যূনতম বেতন আইন প্রণীত হয়েছে। আগে কিন্তু শ্রমিকদের কোনো ন্যূনতম বেতন আইন ছিল না, কিন্তু আইন করে এখন সেটা প্রণয়ন করা হয়েছে, যাতে কৃষি শ্রমিকরা একটা ন্যূনতম বেতন পেতে পারে। এর ফলে কি হচ্ছে না, তাদের আয়ের ব্যাপারে একটা নিশ্চয়তা রয়েছে। 4 নম্বর কি না, গ্রামাঞ্চলে আয় বৈষম্য কমানোর জন্য জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, এবং উদ্বৃত্ত জমি ভূমিহীনদের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলেও সম্পত্তির ওপর সর্বোচ্চ সীমা বা সিলিং ধার্য করা হয়েছে। তোমরা সবাই ভূমি সংস্কারের নাম শুনেছ, এবং এই ভূমি সংস্কারের ফলে কি হয়েছে না, যেটা উদ্বৃত্ত জমি সেটা যারা দরিদ্র জমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছে। এর ফলে কি হচ্ছে না, কৃষকদের আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা বিশাল, মানে আয় বৈষম্য কমানোর জন্য এটা একটা বিশাল কিন্তু ব্যবস্থা, ভূমি সংস্কার। 5 নম্বর কি না, বেকার সমস্যা। বেকার সমস্যা সমাধান করার জন্য গ্রামাঞ্চলে ও শহরাঞ্চলে স্বনিযুক্তি প্রকল্পে ঋণদানের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রথমেই শুনেছি আয় বৈষম্যের একটা প্রধান কারণ হচ্ছে বেকার সমস্যা, কারণ সমাজে যত বেকার থাকবে তত কি হবে না, লোকেদের মধ্যে কাজ থাকবে না, এবং তাদের আয় কিন্তু কমতে থাকবে।
তাহলে বেকার সমস্যা যদি সমাধান করা যায় তাহলে কিন্তু আয় বৈষম্য কমানো সম্ভব হবে। তাই গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে বিভিন্ন স্বনিযুক্তি, তারা নিজেরাই যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে তার জন্য বিভিন্ন প্রকার ঋণদানের ব্যবস্থা করা হয়েছে। 6 নম্বর পয়েন্ট দেখো, গ্রামের বৃদ্ধ, দিনমজুর ও অসহায় বিধবাদের পেনশন প্রদান করার ব্যবস্থা করা হয়েছে ও কর্মহীনদের জন্য বেকার ভাতা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এটাও সরকারের তরফে একটা খুব ভালো উদ্যোগ, যাতে গ্রামের বৃদ্ধ, অসহায় বিধবারা যাতে বঞ্চিত না হয় এবং তাদের যাতে ইনকাম বৃদ্ধি পায়। অনুন্নত অঞ্চলে শিল্প প্রসারের জন্য সরকার নানা ধরনের উৎসাহ দিচ্ছেন। আমরা জানি অনুন্নত অঞ্চলে এই দরিদ্র লোকের সংখ্যা সবচেয়ে বেশি, তাই অনুন্নত অঞ্চলে যদি শিল্প হয় তাহলে তারা কাজ পাবে এবং তাদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও কিন্তু অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়নি। গ্রামীণ দারিদ্র্যের ওপর এই সমস্ত ব্যবস্থার কোনো বিশেষ প্রভাব পড়েনি। ভারতের অর্থনীতিতে আয় বৈষম্য যথেষ্ট রয়েছে বলে এখনও কিন্তু আমরা দেখতে পাই। তাই আরও যে ব্যবস্থাগুলো গ্রহণ করা যেতে পারে সেগুলো একটু আলোচনা করে নিই। না, প্রথম হচ্ছে দেখো, আয় বৈষম্য কমানোর জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি করা দরকার। এটা তো অবশ্যই দরকার, কেননা আমরা তো প্রথম থেকেই পড়ে আসছি যে বেকার সমস্যা হচ্ছে আয় বৈষম্যের প্রধান কারণ একটা। তাই বেকার সমস্যা কিভাবে কমানো যাবে? না, অধিক কর্মসংস্থানের মাধ্যমে। তাই যত কর্মসংস্থান আমরা তৈরি করতে পারবো তত কিন্তু আয় বৈষম্য কিন্তু কমবে। দ্বিতীয়ত কি না, কর ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন, যাতে আয়ে পুনর্বন্টন হয়। অবশ্যই না, কর ব্যবস্থার সংস্কার না হলে কিন্তু সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা সমানভাবে লোকেরা পাবে না। তাই কর ব্যবস্থার সংস্কার প্রয়োজন, যাতে বেআইনি বা ওই কর ফাঁকি প্রবণতা যাতে হ্রাস পায়, সরকারের হাতে প্রচুর টাকা আসে এবং সেই টাকার মাধ্যমে তারা গরিবদের উন্নয়ন করতে পারে। তৃতীয়ত দেখো, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আইন কঠোরভাবে রূপায়ণ করা প্রয়োজন। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি, ন্যূনতম মজুরি আইন তো রয়েছে, কিন্তু ওই যে প্রশাসনিক অবহেলা বা প্রশাসনিক শিথিলতার জন্য কিন্তু সেই আইনগুলো ঠিকঠাকভাবে রূপায়ণ করা হয় না। তাহলে এই আইনগুলো যদি কঠোরভাবে রূপায়ণ করা হয় তাহলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কিন্তু খুবই লাভবান হবে। 4 নম্বর দেখো, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি প্রতিরোধ করা দরকার। ইনফ্লেশন যাকে বলছি, ইনফ্লেশনের ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? না, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা। তাহলে এই ইনফ্লেশন যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু তারা উপকার পাবে। আর লাস্ট দেখো, ভূমি সংস্কার আইন কঠোরভাবে রূপান্তরিত করে উদ্বৃত্ত জমি বন্টন করা দরকার। যারা ভূমিহীন কৃষক রয়েছে, যারা জমিহীন রয়েছে, তারা যদি আমরা এই ভূমি সংস্কারের মাধ্যমে তাদের যদি আমরা জমি প্রদান করতে পারি তাহলে কি হবে? তাদের একটা বিশাল অর্থনৈতিক উন্নতি ঘটবে, যা আমাদের আয় বৈষম্য কমাতে সাহায্য করবে। তাহলে আজকে আমরা যেটা পড়লাম, যে এই চ্যাপ্টার থেকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে ইনকাম ইন ইকুয়ালিটি। তো এখান থেকে তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে না, আয় বৈষম্য বৃদ্ধির কারণগুলো কি কি এবং এই আয় বৈষম্য কমানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, 5 মার্কসের দুটো একসঙ্গে আসতে পারে, তখন তোমরা এতগুলো পয়েন্ট দেওয়ার দরকার নেই, 3টে করে পয়েন্ট দেবে। আর যদি সিঙ্গেলভাবে আসে যে শুধু আয় বৈষম্য কাকে বলে, আর বা আয় বৈষম্য বৃদ্ধির আয় বৈষম্য হ্রাস করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, তখন তোমরা 5টা করে পয়েন্ট দিলেই হয়ে যাবে। 5 মার্কস আসে, 5টা বেশি পয়েন্ট দেওয়ার কিন্তু দরকার নেই। ওকে, আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।